বাংলাদেশ কিন্তু এখন একটা বিরাট সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে। সামনেই একটা গণভোট হতে চলেছে, যা দেশের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে পারে। চলুন, এই আলোচনায় আমরা একসঙ্গে এই গণভোটের একেবারে ভেতরে ঢুকে দেখি কেন এটা হচ্ছে আর এর ফলাফল আমাদের জন্য কি নিয়ে আসতে পারে। আজকের এই পুরো বিশ্লেষণটি আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে উইংরোল মুক্তধারা বয়েজ ক্লাবের সহযোগিতায়। আচ্ছা, আলোচনা শুরু করার আগে একটা জরুরি কথা বলে রাখা ভালো। এই কন্টেন্টটি যেহেতু এআই দিয়ে তৈরি, তাই এর কিছু তথ্য বা ছবিতে হয়তো কিছুটা ভুল বা অসামঞ্জস্য থাকতে পারে। আমরা আমাদের এই বিশ্লেষণের জন্যে মূলত 4টে সোর্সের উপর নির্ভর করেছি। 1. বিবিসি বাংলার একটি প্রতিবেদন, যার শিরোনাম গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়। 2. গণভোট অধ্যাদেশ। আর 3 ও 4 নম্বর হল জুলাই জাতীয় সনদ 2025 এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। তাহলে আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো, এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমে জানব এই গণভোটটা আসলে কি আর কেন হচ্ছে। তারপর দেখব ব্যালটের ঠিক কি প্রশ্ন থাকছে। এরপর আমরা এর পেছনের ঘটনাগুলো জানব, কি কি পরিবর্তন আসতে পারে সেটা দেখব, ভোটের পর কি হবে, আর সবশেষে এর গুরুত্ব নিয়ে কথা বলবো। তো চলুন সরাসরি মূল প্রশ্নে চলে যাই। এই গণভোটটা আসলে কি আর কেনই বা এর আয়োজন করা হচ্ছে? আসছে 12ই ফেব্রুয়ারি, যেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, ঠিক সেদিনই বাংলাদেশের মানুষ আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটে অংশ নিতে যাচ্ছে, আর সেটা হলো এই গণভোট। এই ভোটের মাধ্যমে আসলে দেশের সংবিধানে বেশ কিছু বড় ধরনের সংস্কার আনা হবে কিনা সেই বিষয়ে সরাসরি জনগণের মতামত জানতে চাওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে গণভোট, এখানে ভোটারদের ঠিক কোন বিষয়ে হ্যাঁ বা না বলতে বলা হচ্ছে, মানে ব্যালট পেপারে আসলে কি লেখা থাকবে। ব্যালট পেপারের প্রশ্নটা কিন্তু বেশ লম্বা আর একটু অন্যরকম। চলুন দেখে নেওয়া যাক প্রশ্নটা ঠিক কি। গণভোট অধ্যাদেশ অনুযায়ী ব্যালটে ঠিক এই প্রশ্নটাই লেখা থাকবে। আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? ভোটারদের এর উত্তরে শুধু হ্যাঁ বা নায়ের ঘরে চিহ্ন দিতে হবে। প্রশ্নটা বেশ দীর্ঘ আর একটু কঠিন শোনাচ্ছে, তাই না? চলুন এটাকে একটু ভেঙে সহজ করে বোঝার চেষ্টা করি। মানে এই একটা হ্যাঁ বা না ভোটের মাধ্যমে আসলে 4টা বড় বিষয়ে আপনার মতামত চাওয়া হচ্ছে। গণভোট অধ্যাদেশ অনুযায়ী বিষয়গুলো হলো: 1. নির্বাচনকালীন সরকার আর নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবকে অনুমোদন দেওয়া। 2. দেশে প্রথমবারের মতো 2 কক্ষের সংসদ ব্যবস্থা চালু করা। 3. জুলাই সনদের 30টা পয়েন্টে যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, নতুন সংসদ সেই পয়েন্টগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে। আর 4. রাজনৈতিক দলগুলো যে অন্যান্য সংস্কারের কথা দিয়েছে, সেগুলো বাস্তবায়ন করা। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে কেন এই গণভোট? দেশ কিভাবে এই পর্যন্ত এসে পৌঁছল? এর পেছনের ঘটনাগুলো কিন্তু জানা দরকার। চলুন একটু পেছনে ফিরে তাকাই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে এ ঘটনা প্রবাহের একটা চিত্র পাওয়া যায়। ঘটনার শুরুটা হয়েছিল 2024 সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে, যা পরে জুলাই অভ্যুত্থান হিসাবে পরিচিতি পায়। এর ঠিক পরে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান। 8ই আগস্ট গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। এর কয়েক মাস পর 2025 সালের 19শে অক্টোবর রাজনৈতিক দলগুলো বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হয়ে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। আর সবশেষে 25শে নভেম্বর তারিখে এই সনদের ওপর জনগণের সম্মতি নিতে গণভোট অধ্যাদেশ জারি করা হয়। আচ্ছা, তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটাতে আসা যাক। যদি গণভোটে হ্যাঁ জয়ী হয়, তাহলে আমাদের সংবিধানে ঠিক কি কি বদলাতে যাচ্ছে? চলুন সবচেয়ে বড় কয়েকটা প্রস্তাবিত পরিবর্তন দেখে নিই। বিবিসি বাংলার প্রতিবেদন আর গণভোট অধ্যাদেশ অনুযায়ী সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটা আসছে আমাদের সংসদে। এখন আমাদের সংসদটা হলো 1 কক্ষের, কিন্তু প্রস্তাব করা হচ্ছে 2 কক্ষের একটা ব্যবস্থা, যেখানে দলগুলো যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে 100 সদস্যের একটা উচ্চকক্ষ গঠন করা হবে। সংবিধানে এখন আমাদের 22টা মৌলিক অধিকার আছে। জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী এর সাথে আরও 2টো নতুন অধিকার যুক্ত হতে যাচ্ছে, যা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়ার অধিকার, আর অন্যটা হলো ব্যক্তিগত তথ্যের সুরক্ষার অধিকার। এই দুটোকে নতুন মৌলিক অধিকার হিসাবে যোগ করার কথা বলা হয়েছে। শুধু আইন কানুন না, রাষ্ট্রের যে মূল ভিত্তি বা দর্শন, সেখানেও কিন্তু বড় একটা পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বিবিসি বাংলার খবর থেকে আমরা জানতে পারি, বর্তমানে আমাদের রাষ্ট্রের মূলনীতিগুলো হল বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা।
এর জায়গায় নতুন মূলনীতি হিসেবে প্রস্তাব করা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার আর তার সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। নির্বাচন কমিশন বা ইসি গঠন প্রক্রিয়াতেও আসছে বড়সড় একটা পরিবর্তন। আগে এটা একটা সার্চ কমিটির মাধ্যমে হলেও এর নিয়ন্ত্রণটা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতেই থাকত। এখনকার প্রস্তাবে যেটা বলা হচ্ছে, আর এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটাই হলো ক্ষমতার এই ভাগাভাগিটা। এখানে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের একজন বিচারপতি, এই 5 জনের একটা কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। বেশ, ভোট তো হয়ে গেল, কিন্তু তারপর ফলাফলের পর আসলে কি হবে? দেশ কোন দিকে এগোবে? চলুন সেই সম্ভাব্য দুটো পথ নিয়েই কথা বলা যাক। ব্যালট বাক্সে জমা হওয়া প্রত্যেকটা হ্যাঁ বা না ভোট কিন্তু শুধু একটা রায় নয়, এটা আসলে বাংলাদেশের সাংবিধানিক ভবিষ্যতের জন্য দুটো আলাদা রাস্তা ঠিক করে দেবে। ব্যাপারটা অনেকটা দেশের জন্য দুটো ভিন্ন দরজা খুলে দেওয়ার মতো। ফলাফলের উপর ভিত্তি করে দুটো সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি তৈরি হবে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী যদি হ্যাঁ ভোট জেতে, তাহলে নতুন সংসদ সদস্যদের নিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হবে। আর এই পরিষদকে সংস্কারগুলো কার্যকর করার জন্য 270 দিন, মানে প্রায় 9 মাস সময় দেওয়া হবে। অন্যদিকে যদি না ভোট জেতে, তাহলে জুলাই জাতীয় সনদ এর ভেতরের কোনো প্রস্তাবই আর কার্যকর হবে না। সোজা কথায়, দেশের সংবিধান এখন যেমন আছে তেমনই থাকবে। তার মানে মূল বিষয়টা হলো একটা হ্যাঁ ভোট সংস্কারের প্রক্রিয়াটাকে চালু করবে, আর একটা না ভোট ওটাকে সেখানেই থামিয়ে দেবে। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই গণভোটটা আসলে দেশের সব মানুষের সামনে নিজেদের ভবিষ্যৎ পথ বেছে নেওয়ার একটা মৌলিক সুযোগ করে দিয়েছে। শেষ কথা হলো, এই গণভোট শুধু কয়েকটা নিয়মকানুন বদলানোর ভোট না, এটা হলো বাংলাদেশের ভবিষ্যৎ সরকার ব্যবস্থা, এর শাসন কাঠানো কেমন হবে সেই সিদ্ধান্ত নেয়ার ভোট। নাগরিকদের রায় ঠিক করে দেবে দেশকে একটা নতুন অধ্যায়ের দিকে এগোবে নাকি পুরনো পথেই চলতে থাকবে। ভবিষ্যৎ কি হবে তার উত্তরটা আসলে ব্যালট বক্সেই রাখা আছে।